আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন এবং পরীক্ষায় কি কি কৌশল অবলম্বন করে আপনি পরীক্ষার খাতায় উত্তর দিবেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং আপনারা যারা ইতিমধ্যে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা দিয়েছেন, হয়তো 2-1 দিনের ভিতরেই আপনারা প্রিলি পরীক্ষার রেজাল্ট পাবেন। এবং আপনারা জ্ঞাত আছেন যে প্রিলি পরীক্ষায় 40 নাম্বার যারা পাবেন, নেগেটিভ বাদ দিয়ে আপনারা যারা 40 নাম্বার পাবেন তারা প্রিলি পরীক্ষায় পাশ করবেন। সুতরাং যারা রেজাল্ট পাননি তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, কারণ আপনারা যারা ইতিমধ্যে হিসাব করে ফেলছেন বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন মাধ্যম থেকে আপনারা উত্তরগুলো অটোমেটিক্যালি জেনে গেছেন। এবং যাদের 40 নাম্বার আছে বা তার বেশি আছে, আপনারা কিন্তু লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন। এবং ইতিমধ্যে আমি জানি যে অনেকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন। তো আপনাদের সহযোগিতা করার জন্যই মূলত আমার এই ভিডিও তৈরি। তো এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। তো তার আগে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে আমি যেহেতু এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হয়, তো আমার যে এই ভিডিও শুধুমাত্র ব্যবসায়ী শিক্ষা, মানে কমার্সের স্টুডেন্ট যারা আছে, যারা বিজনেস স্টাডিতে পড়াশোনা করেন, শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে? তো আপনাদের কিছু কিছু প্রশ্ন, যারা প্রথমবারের লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের প্রথম একটা প্রশ্ন হচ্ছে লিখিত পরীক্ষা কত নাম্বারে পাশ করায়। এটা একটা প্রশ্ন। বা লিখিত পরীক্ষার কোনো পাস নাম্বার আছে কিনা। যেমন আমি একটু আগে বললাম যে আপনারা যদি প্রিলি পরীক্ষায় যদি 40 পান তাহলে পাশ করবেন, এরকম কোনো কাঙ্ক্ষিত নাম্বার লিখিত পরীক্ষায় আছে কিনা। তো শুরুতে আমি বলে দিই যে লিখিত পরীক্ষার জন্য কোনো নির্ধারিত মার্ক এনটিআরসি এ রাখিনি। তার মানে আপনি কত পেলে পাশ করবেন এটা অজানা। ঠিক আছে? তারপর আমি ধারণা দিব বিগত যে নিবন্ধন পরীক্ষাগুলো আছে সেখানে কত নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে বিষয়টা আমি বলবই। তো আমি তাহলে কি বললাম যে লিখিত পরীক্ষার কোনো নির্দিষ্ট নাম্বার নাই। এখানে আপনার যে পরিমাণ সিট সংখ্যা খালি থাকবে তার অনুপাতে হচ্ছে আপনাকে পাশ করানো হবে। তবে বিগত যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে 60+ নাম্বার পেলে আপনি ব্যবসায়ী শিক্ষা থেকে পাশ করতে পারবেন। তার মানে আপনাকে 60+ নাম্বার, মানে 60-এর উঁচোয় নাম্বার পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর আপনি যদি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পেতে চান বা অনেক ভালো প্রতিষ্ঠান পেতে চান, সেসব প্রতিষ্ঠানে পেতে গেলে আপনাকে আরও বেশি নাম্বার পেতে হবে। সেটা 70 অথবা 70 আপ হলে আপনি অনায়াসে আপনার পছন্দের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের শিক্ষক আপনি হতে পারবেন। তাহলে একটা প্রশ্ন উত্তর আপনাদের গেল। উত্তর আমি দিয়ে ফেললাম যে লিখিত পরীক্ষার 5 নাম্বার কত। লিখিত পরীক্ষার 5 নাম্বার হচ্ছে অনির্দিষ্ট। আপনার যে সিট সংখ্যা বা যে আসন সংখ্যা খালি থাকবে তার বিপরীতে এনটিআরসি পাস করাবে। তবে বিগত পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা ধারণা পেয়েছি তাতে 60 আপ নাম্বার পেলে আপনি পাস করবেন। আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি ব্যবসায়ী শিক্ষা নিয়ে। আপনি যারা যারা ব্যবসায়ী শিক্ষা বিষয়ে শিক্ষকতা বা শিক্ষক হতে চান, আমি তাদেরকে বলবো যে আপনারা আসলে খুবই কম্পিটিটিভ একটা সাবজেক্টে আছেন। মানে এটা খুবই হাই কম্পিটিশন। মানে ব্যবসায়ী শিক্ষায় এত পরিমাণ স্টুডেন্ট পড়াশোনা করে, কিন্তু সে অনুযায়ী আপনার স্কুল বা কলেজের সিট সংখ্যা অনেক কম থাকে। সুতরাং এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় একটা হাই কম্পিটিশন হবে। সো অনেককে আপনাকে পিছনে ফেলে আপনাকে ভালো নাম্বার ক্যারি করতে হবে। ঠিক আছে? সুতরাং আপনাকে শুধু পড়লে হবে না, অবশ্যই কৌশলী হতে হবে। তো আপনারা অনেকেই ঠিক বোঝেন না যে কিভাবে আসলে আমাকে প্রশ্নগুলোর অ্যান্সার করলে আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো। আবার অনেকেই হয়তো আগে পূর্বে 1-2টা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, লিখিত পরীক্ষায় পাশ করতে পারেন, ব্যর্থ হয়েছেন। আপনাদের কাছে মনে হচ্ছে যে না, এ ম্যাজিক খেলার মতো, যে কেউ হয়তো পাশ করে, কেউ হয়তো পাশ করে না। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনার কৌশলগত কোথাও আপনি পিছিয়ে আছেন, হয়তো পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। তো আপনি যাতে এই পরিশ্রমের সাথে, এবং আমি যে কৌশলগুলো বলবো এই কৌশলগুলো যদি আপনি অনুধাবন করেন বা এই কৌশলগুলো যদি আপনি ফলো করেন,
তাহলে আমি আশা করি যে আপনি একটা ভালো নাম্বার পাবেন। এবং আমি আমার এই যে কৌশলগুলো আলোচনা করছি, এটা আমার একাধিকবার নিবেদন পরীক্ষায় পাশ করা। এছাড়া আমার বন্ধু বান্ধবী যারা পাশ করেছে অটোমেটিক্যালি নিবন্ধন পরীক্ষায়, অনেকে শিক্ষক বা শিক্ষিকা হয়ে গেছে। আবার আমি ভাইবাদিতে যে অনেকের সাথে কথা হয়েছে যে তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিল। তো এই সম্মিলিত অভিজ্ঞতাটা আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, আর কথা বাড়াচ্ছি না। তো আমি প্রথমে প্রস্তুতি নিয়ে একটা কথা বলি যে কিভাবে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন। তো আমি বলেছি যে আমাদের বিষয়টা হচ্ছে ব্যবসায় শিক্ষা। এখানে আছে যে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি ও কৌশল, বিষয় হচ্ছে ব্যবসায় শিক্ষা। এখন ব্যবসায়ী শিক্ষা কোন 4টা বিভাগ থেকে প্রশ্ন আছে সেগুলো আমি পরে আলোচনা করতেছি। আমি জাস্ট আপনারা কিভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কিভাবে আপনারা সাজেশনটা তৈরি করবেন সেই সম্পর্কে একটুখানি ধারণা আমি আপনাদেরকে দিয়ে নিই। সেটা হচ্ছে আপনারা বিগত সালের যে নিবন্ধন পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে, ওই পরীক্ষার প্রশ্নগুলো আপনারা বারবার অ্যানালাইসিস করেন যে কোন সালের প্রশ্ন, কোন চ্যাপ্টার থেকে। এমন এমন কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে কোনোবারই নিবন্ধন পরীক্ষার প্রশ্ন মিস হয়নি। তাহলে সেগুলো আপনাকে অবশ্যই সাজেশনে রাখতে হবে যে এগুলো পড়লে আমি মাস্ট পাবো। তো এইরকম কয়েক সেট প্রশ্ন আপনি আগে অ্যানালাইসিস করে তৈরি করে ফেলবেন। এবং তার ভিতর থেকে আপনি মনে করেন যে আপনাকে তো সব সেটের অ্যান্সার করতে হবে না, আপনি হয়তো 5 সেট কি 6 সেটের প্রশ্নের অ্যান্সার করবেন। তো আপনাকে তাদের যে 5 সেটের প্রশ্ন আমি অ্যান্সার করব, ওই 5 সেট বা যে অনুচ্ছেদ, যে আমি আমি ধরে নিলাম যে আপনি যৌথ মূলধনী কোম্পানি থেকে আপনি প্রশ্নের অ্যান্সার করবেন অবশ্যই। আপনি দেখলেন যে এই চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসে এবং আপনি এই চ্যাপ্টার থেকে অবশ্যই, তাহলে আপনাকে যৌথ মূলধনী কোম্পানির যেসব প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোও পড়তে হবে, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোও পড়তে হবে। মানে আপনার ধারণা থাকবে এখান থেকে যে প্রশ্নই হোক না কেন আমি অ্যান্সার করতে পারবো। দেখা যাচ্ছে পরীক্ষায় গেলে যেটা হয়, অনেকের এক সেটে 3টা প্রশ্ন থাকে বা 2টা প্রশ্ন থাকে, তার 2টা প্রশ্ন বাচ্চা, একটা প্রশ্ন বাদে নিয়ে হয়ে যায়। আপনাকে এখানে হতাশ হলে হবে না, আপনাকে ওই 2টা প্রশ্ন তো আপনি ভালোভাবে লিখতেই পেলেন, প্লাস এটাও আপনাকে ওই পর আলোকে সুন্দর করে লিখে আসতে হবে। ওকে, আপনারা কিভাবে সাজেশন তৈরি করবেন আমি বললাম যে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আশা করি আপনারা সাজেশন তৈরি করতে পারবেন। আর যদি আপনারা না পারেন, আমি যে ভিডিওটা লিখতেছি বা যে ভিডিওটা এখন তৈরি করছি, এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে আমার মতো করে আপনাদেরকে সাজেশন তৈরি করে দেওয়া। তো যাই হোক, মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি কৌশল নিয়ে, লিখিত পরীক্ষা কী কী কৌশল আপনি অবলম্বন করবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা বিষয় জেনে নিই যে আমাদের লিখিত পরীক্ষা কত সময় হবে। আমাদের লিখিত পরীক্ষাটা হবে মূলত 3 ঘন্টা। কত ঘন্টা হবে? যে 3 ঘন্টার লিখিত পরীক্ষা আমাদের হবে। তো 3 ঘন্টার লিখিত পরীক্ষায় আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ, এই 4 বিভাগ থেকে আমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে। 3টা করে প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে। তো 3 সেট করে প্রশ্ন অ্যান্সার করতে হবে, সহজ কথা। তো এই 3 সেট প্রশ্নতে আমাদের যে সময় আছে, সময়টা তো আমাকে ভাগ করে নিতে হবে আগে। আমাকে জানতে হবে যে কোন প্রশ্নের উত্তরে আমি কত মিনিট সময় ব্যয় করতে পারবো। এইখানে কিন্তু অধিকাংশ মানে যারা শিক্ষক হতে চাচ্ছেন না বা যারা পরীক্ষার্থী, তারা এখানেই ভুল করেন। আপনারা কোনো টাইম ভাগ করেন না, কোনো চিন্তা ভাবনা করেন না। দেখা যাচ্ছে একটা প্রশ্ন লিখতে আপনি 1-1.5 ঘন্টা লাগাই দিচ্ছেন, পরের দিন এসে আপনি প্রশ্ন জানা প্রশ্ন লিখতে পারতেছেন না, অথবা কোনো কায়দা করে লিখে আপনি শেষ করে আসতেছেন। তাতে কি হচ্ছে যে শেষমেশ আপনি কাঙ্ক্ষিত নাম্বার পাচ্ছেন না এবং আপনি পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছেন। তো আমি আমার মতো করে সময় আপনাদেরকে বন্টন করে দিচ্ছি। দেখেন, ক বিভাগ হচ্ছে হিসাব বিজ্ঞান, এবং এই হিসাব বিজ্ঞান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনার 1 নম্বরে রচনামূলক থিওরি থাকবে একটি, আর জাবেদা থাকবে। কি থাকবে? থিওরি থাকবে এবং জাবেদা থাকবে। এই দুটো থেকে আপনাকে একটা অ্যান্সার করতে হবে। এবং 10 নাম্বার, আপনি একটা প্রশ্নের জন্য যে একটা প্রশ্ন 10 নাম্বার 10 পাবেন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ছেলেপেলেরা এখানে জাবেদা করার চেষ্টা করে, কারণ জাবেদায় 10-এ 10 পাওয়া যায়। এটা গাণিতিক এবং অনেক সহজ। ঠিক আছে, তো আপনারা সবসময় 1 নম্বর প্রশ্নের অ্যান্সারে সবসময় চেষ্টা করবেন জাবেদা করার। আর আশা করি আপনারা জাবেদা পারবেন, না পারলেও চেষ্টা করবেন। এই জায়গায় যদি জাবেদা না করতে পারেন, ধরেন আপনি থিওরি লিখলেন, আপনি খুব ভালো লিখলেন থিওরি, আপনাকে 8 দিল, আর একজন 10 পেল, এখানেই কিন্তু সে 2 এগিয়ে যাচ্ছে, কারণ জাবেদাতে আপনার কম সময় লাগবে। একটা থিওরি লিখতে যে সময় লাগবে, আপনি যদি জাবেদা পারেন, জাবেদায় অত সময় আপনাকে লাগবে না। ঠিক আছে, তাহলে আপনার হিসাব বিজ্ঞানের প্রথমে আছে আপনি জাবেদা করবেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি জাবেদা করবেন। এরপর 2 নম্বর আছে গাণিতিক প্রশ্ন।
এইখানে একটা জিনিস সবসময় হয়, এবং এই হিসাব বিজ্ঞানের 2 নম্বরের যে প্রশ্ন আসে মূলত আপনার পাস ফেল এইখানেই নির্ধারিত হয়ে যায় অনেকের ক্ষেত্রে। মূলত খেলাটা এইখানেই হয়, যেমন 17তম নিবন্ধনে হয়েছে এই খেলাটা। সেটা হচ্ছে এই 2 নম্বরে অনেক সময় 2টা গাণিতিক প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আসে, আবার অনেক ক্ষেত্রে একটা গাণিতিক প্রশ্ন আসে, একটা থিওরি আসে। যেমন আমি এখানে প্রশ্ন লিখে দিচ্ছি, থিওরি প্রশ্ন, ঠিক আছে। তো এখন প্রশ্ন আসে, যদি 2টা গাণিতিক প্রশ্ন আসে সেক্ষেত্রে একটা অঙ্ক সবচেয়ে কমান থাকে, সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট, যেটাকে আমরা চূড়ান্ত হিসাব বলি, এটা কমান থাকে। আর একটা অংশ অংশীদারি ব্যবসা আসে, অনেকে প্রাপ্তি প্রদান হিসাব আসে। এখানে যে কোনো অঙ্ক আসতে পারে। সুতরাং ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যেটা করে, এটা রিস্ক নেয় না। ওরা হচ্ছে আপনার বেশিরভাগ শিক্ষক সবাই চূড়ান্ত হিসাব করার চেষ্টা করে, চূড়ান্ত হিসাব প্রশ্ন দিলে আমি তো মাস্টই পাবো, হ্যাঁ, এবং এটা মাস্ট আসে, ঠিক আছে। তো যদি 2টা অঙ্ক আসে সেক্ষেত্রে আপনি যেটা ভালো পারবেন আপনি সেটা করতে পারেন, ঠিক আছে। যে অঙ্কটা আপনার ভালো লাগে আপনি সেই অঙ্কটাই করতে পারেন। এবং অনেকে মনে করেন কি যে আমি অঙ্কের সেটের প্রশ্ন একদম লাস্টে করবো। আমি বলে দিলাম, আপনি যত ভালো অঙ্ক পারেন না কেন, আপনি লাস্টে যে চূড়ান্ত হিসাব মিলাইতে পারবেন না। এবং কত মিনিট টাইম নেবেন কি নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি কীরকম টাইম নেবেন, ঠিক আছে। একটু পরে টাইমটা নিয়ে আমি আলোচনা করতেছি। আচ্ছা, এরপর আছে আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে আছে যদি আপনার একটা অঙ্ক আসে একটা প্রশ্ন আসে, মানে দেখা যাচ্ছে কি আপনার চূড়ান্ত হিসাব দিল সাথে একটা থিওরি দিল, তখন আপনি কি করবেন, যেটা 17তম নিবন্ধন পরীক্ষায় আইছে। এবং এই 17তম নিবন্ধন পরীক্ষায় আপনি অবাক হয়ে যাবেন, যারা চূড়ান্ত হিসাব করতে গেছে সবাই ধরা খেয়েছে, ম্যাক্সিমাম ফেল করছে। কারণ চূড়ান্ত হিসাবটা একটু জটিল আসছিল, অনেকেই এই অঙ্ক করতে যে 40-50 মিনিট সময় খেয়ে ফেলেছে, পরে যে আর টাইম পাইনি, আনসার করতে পারিনি, বা করলেও কোনো কায়দা করে জবথব করে উত্তর করে আসছে, যা স্যারদের কাছে ভালো লাগেনি। এবং নাম্বার, আর জবথব করে আনসার লিখলে তো আপনি ভালো নাম্বার পাবেন না, ভালো লিখে তো অনেক সময় আপনি বঞ্চিত হবেন। সো বুঝতেই পারছেন, সো এই জায়গায় অনেকে ধরা কাটছে। তো আমি যাদেরকে বলবো, যদি আপনার চূড়ান্ত হিসাব এবং প্রশ্ন আসে, প্রশ্ন, আপনারা যারা ম্যাথ কম পারেন তারা অবশ্যই প্রশ্নের অ্যান্সার করবেন, আপনি রিস্ক নিতে যাবেন না। এইখানে আমি 10-এর ভিতরে যদি একটা প্রশ্ন ভালো লেখেন আপনি 7 পাবেন, 6 থেকে 7 পাবেন। আর আপনি এই প্রশ্ন লিখতে মানে এই ম্যাথমেটিক্যাল টার্ম করতে যে যদি এলোমেলো করে ফেলেন সেক্ষেত্রে আপনি 3-4ও পাবেন কিনা সন্দেহ আছে। আর প্লাস এই অঙ্ক না মেলার কারণে আপনার এর প্রভাব পড়বে পরবর্তী অ্যান্সার করার ক্ষেত্রে, আপনার মাথায় ওই কাজ করবে। যেহেতু আপনি প্রথম দিকে আমি বলছি যে উত্তর করবেন, তো আপনার মধ্যে কাজ করবেন যে আপনি মিলাতে পারলেন না, বারবার আপনার ওই অঙ্কের দিকে ফিরে যাইতে চাইবে। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, এখানে 2 নম্বর লস হলে আপনার সমস্যা নেই, আপনি যদি পরের প্রশ্নগুলো সুন্দরভাবে আনসার করতে পারেন তাহলে এই 2-এর সাহেব এই অঙ্ক করে আপনি যে লাভ হবেন তার সাথে থিওরি লিখলে আপনি লাভবান হবেন, যেটা 17তম নিবন্ধন অনেকের ক্ষেত্রে হয়েছে। অনেকে মানে আমি 17 জনের কাছে শুনছি, আমি যেদিনকে ভাইবা দিচ্ছি তো 17 জনেরই কেউ ফাইনাল অ্যাকাউন্ট করি, তার মানে কি তারা ফাইনাল অ্যাকাউন্ট করলে অনেকে ধরা খাইতো। তাহলে আমি এখানে যে ট্রিক্সটা বললাম সেটা হচ্ছে, যদি 2টা অঙ্ক আছে সেক্ষেত্রে তো মাস্ট আপনাকে এটা করতেই হবে, সেক্ষেত্রে আপনি করবেন, আপনার যেটা সুবিধা আপনি সেটা করবেন। আর যদি আপনার ফাইনাল অ্যাকাউন্ট এবং প্রশ্ন আসে, যারা মিডিয়াম স্টুডেন্ট বা ম্যাথ কম বোঝেন বা স্লোগান তারা, এবং যারা ভালোও বোঝেন, যদি অঙ্ক একটু জটিল আসে আপনি অঙ্কে রিস্ক নেবেন না ফাইনাল অ্যাকাউন্টে, আপনি সরাসরি থিওরি লিখবেন, সুন্দর করে লেখার চেষ্টা করবেন, আপনি যা আপনি ভালো নাম্বার পাবেন, 6 থেকে 7 পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এখন হচ্ছে সংক্ষিপ্ত থিওরি, দুইটি থেকে আপনার একটি অ্যান্সার করতে 5 নাম্বার। তো এখানে যেটা হয়, এখানে অনেক সময় সংজ্ঞা আসে। তো আমরা এই একটা জায়গায় আমার ধরা খাই, সংজ্ঞাগুলো আপনারা এই সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এত বাজে লিখি যে এখানে 1-2 বেশি নাম্বার দিতে হয় না, এখানে কিন্তু 3 থেকে 4 নাম্বার আপনি পাবেন। এখন যদি কোনো সংজ্ঞা আসে, আপনি প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমত একটা ভূমিকা লিখবেন। মনে করেন আমি সহজ করে মনে করেন আসলে যে এক মালিকানা ব্যবসা কি, এখানে আসলে অংশীদারি ব্যবসা, মানে চুক্তি যে অংশীদারের মূল ভিত্তি ব্যাখ্যা করো, এটাই আসলে কোনো সংক্ষিপ্ত। এখন আপনাকে যখন থিওরি লেখবেন আপনাকে লিখতে হবে চুক্তি কি বিষয়টা, সেই বিষয় সম্পর্কে আপনি একটু ভূমিকা দিবেন। তারপরে যে আপনি যে চুক্তি অংশীদারের ব্যবসার ভিত্তি, সেই বিষয়ে যুক্তিগুলো তুলে তুলে আপনি শেষে আবার একটা উপসংহার দিবেন। আবার লিখে বসেন না যে ভূমিকা উপসংহার এগুলো লেখার দরকার নেই, বাট প্যারা প্যারা করে আপনি যখন সুন্দর করে লিখবেন তখন কিন্তু এটা ভূমিকা বা সূচনা যাই বলি না কেন আপনার বডি প্লাস উপসংহার কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এখন মনে করেন এখানে আসলো সংজ্ঞা, আসলো যে এক মালিকানা ব্যবসা কাকে বলে বা অংশীদারি ব্যবসা কাকে বলে, তখন ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আমরা করি কি যে একের অধিক মিলে যে ব্যবসা করা হয় তাকে হয়তো অংশীদারি ব্যবসা বলি। আমরা এরকম প্রথম যখন শুরু করি কোনো প্রশ্ন তখন সংজ্ঞা দিয়েই শুরু করি। না, আপনি তা করবেন না, আপনি প্রথমে ওই অংশীদারি ব্যবসা
সম্পর্কে একটু আলোচনা করে নেবেন, সিম্পল। তারপরে যে সংজ্ঞাটাই ঢুকবেন, একটা সাধারণ অর্থে, একটা বিশেষ অর্থে ভূমিকার ভিতরে সংজ্ঞা দিলেন। এরপরে লিখবেন যে মনীষীদের সংজ্ঞা দেওয়া নিম্নে দেওয়া হলো। এই মনীষীর সংজ্ঞাগুলো আপনারা খুব সুন্দর করে পড়বেন। এইখানে আপনার ট্রাম্প কার্ড। ম্যাক্সিমামটা বানাইছে না একটা লেখে, অনেকে ভুল ভাল লিখে আসে, নাম্বার কিন্তু ভালো লাগে না। আপনি এখানে 3টার মতো সংজ্ঞা দিবেন, 3টার মতো সংজ্ঞা দিবেন। যদি একটা ইংরেজি সংজ্ঞা দিতে পারেন, রাইটারের নাম সঠিকভাবে লিখবেন, কোটেশন ঠিক মতো দিবেন, ইনভার্টেড কমা ঠিক মতো দিয়ে দিয়ে সুন্দর করে লিখে আসবেন। অনেকে চিন্তা করে যে চারিপাশে আবার একটু বাউন্ডারি দিব। ভাই, আপনি এত সময় পাবেন না পরীক্ষায়। সো যদিও দিতে চান বাউন্ডারি, তাহলে আপনার হাতে যে কালিটা থাকবে, কালো কালি, স্কেল ধরে ধুম করে দিয়ে দিলেন। আর যদি না পারেন, আপনি অত রিস্ক নেওয়ার দরকার নাই আপনার। ঠিক আছে, লিখে আনসারগুলো করবেন। ঠিক আছে। এখন এখন টাইমটা কিভাবে লিখবেন সেটা আমি একটু বলি। এখানে টাইমটা আমার একটু ভুল দেওয়া হয়ে গেছে, হবে সরি, হবে 15 আর এখানে হবে 20। ওকে। তো আমি প্রতিটা সেটের জন্য আপনি 45 মিনিট করে টাইম পাবেন। মানে যেহেতু 4 প্রশ্ন, আপনার 180 মিনিট, আপনি ভাগ দিলে 45 মিনিট, মানে 35 মিনিট করে পাবেন। তো আমি যে কায়দা করে আর কি ভাগ করতাম, আমি যেহেতু প্রথম যদি মানে জাবেদা লিখতাম, তো জাবেদার জন্য 15 মিনিট। যদি 15 মিনিট আর একটু কম, 2-1 মিনিট কম লাগাতে পারি, আপনি টাইম যত বাঁচাতে পারবেন আপনার লাভ। তবে আপনি সর্বোচ্চ সময় গেলে আপনি 15 মিনিট সময় দিতে পারবেন। আর আপনি 2 নম্বর প্রশ্ন, গাণিতিক প্রশ্ন যদি আনসার করেন, তাহলে আপনি সময় পাবেন মাত্র 20 মিনিট। 20 মিনিটের ভিতরে আপনাকে আনসার করতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন লিখবেন আপনি 10 মিনিটে। ঠিক আছে। তাহলে আপনার 15, 20, 10। এখন এই টাইম ম্যানেজমেন্টটা আপনি আপনার মতো করে দিতে পারেন। তবে একটা প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড লিখতে গেলে কী ধরনের টাইম দেওয়া লাগে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর কম টাইম দিয়ে আপনি লিখতে পারবেন না আমার মনে হয়। ঠিক আছে। হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন আপনি 5 নম্বর দিলেন যে 5 মিনিট লিখবেন, আপনি 5 মিনিটে সংক্ষিপ্ত প্রশ্ন অনেক ভালো লিখতে পারবেন না। লিখতে পারবেন গতানুগতিক লেখা। আপনি তো গতানুগতিক লিখলে আপনাকে তো পাস করা কঠিন হয়ে যাবে। গতানুগতিক লিখলে আপনাকে ওই সৃষ্টিকর্তার উপর ভরসা থাকতে হবে যে সে যদি দেয় তাহলে হবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে। সো আপনাকে চেষ্টা করতে হবে, যদি টাইমটা মেনটেন করে যদি 2-1 মিনিট বাঁচিয়ে আপনি ভালো লিখতে পারেন, সো সেটা বেটার। সময়টা অনেক বেশি কাউন্টেবল। আপনাকে সময়ের দিকে খেয়াল করে আপনার প্রশ্নের অ্যান্সার করতে হবে। আপনি একটা প্রশ্ন, এক সেটের প্রশ্ন আপনার খুব ভালো বাচ্চা, আপনার খুব ভালো মনে আছে, আপনি সেই প্রশ্ন 7, 8, 10 পেজ লিখলেন, আপনি 30 মিনিট খাওয়াই পেলেন ওইখানে, আপনি শেষ, আপনি ওইখানেই ফেল। আপনাকে প্রশ্নের মান অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী সময় ভাগ করে আপনাকে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ব্যবসা পরিস্থিতি তো এখানে সব থিওরি প্রশ্ন আসবে। আমি কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হবে আমি বারবার বলেছি। টাইমটা হচ্ছে যেগুলো রচনামূলক প্রশ্ন 15-15-10 করে আপনারা লিখবেন। 15 মিনিট 15 মিনিট করে 10 মিনিট করে লিখবেন। প্রশ্নে কি কত পয়েন্ট দেবেন সেগুলো পরে আছে, আমি পরে আলোচনা করতেছি। ঠিক। আচ্ছা, এইখানে একটু ঝামেলা হয়ে গেছে। আমি টাইপ করার সময় একই জিনিস বারবার পেস্ট করছি, তো এই জন্য এটা হবে, এখানে আসবে অর্থায়ন ও বাজারজাতকরণ। একটু কারেকশন করে দিয়ে আপনারা অর্থায়ন ও বাজারজাতকরণ, অর্থায়ন ও বাজারজাতকরণ। ঠিক আছে। তো অর্থায়ন ও বাজারজাতকরণ থেকেও আপনাদের একই কায়দা করে একটা 2টা রচনামূলক প্রশ্ন লিখতে হবে, একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। সময় হচ্ছে 15-15-20, 15-15-10, একই সিস্টেমের অ্যান্সার। আর সর্বশেষ আপনাকে লিখতে হবে ব্যবসায় উদ্যোগ এবং বাণিজ্যিক ভূগোল থেকে। ব্যবসায় হচ্ছে আপনার ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল। হ্যাঁ, ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল। ঠিক আছে। তো ব্যবসা উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল, সেখানেও আপনার 2টা আলোচনামূলক প্রশ্ন লিখতে হবে, থিওরি লিখতে হবে। সো আপনার টাইম থাকবে 15-15-10। ঠিক আছে। তবে প্রত্যেক সেটের জন্য কিন্তু আমি টাইমটা আপনাদেরকে ভাগ করে দিছি, এই টাইমের যোগ্যতা। এখন এইখানে যে আমি টাইমটা ভাগ করে দিছি, এই টাইমের পরে কিন্তু আপনি 1 মিনিটও টাইম পাচ্ছেন না। কিন্তু আপনাকে তো হাতে 5টা মিনিট প্রশ্ন সব লেখার পরে আপনাকে 5 মিনিট টাইম রাখতে হবে। তার মানে প্রত্যেক সেট থেকে আপনাকে 1 থেকে 1.5 মিনিট টাইম কিন্তু বাঁচাতে হবে। সেটা আপনি আপনার কৌশল অনুযায়ী করবেন। যেমন আমি লিখে দিচ্ছি, প্রতি সেট থেকে 1 থেকে 2 মিনিট সময় বাঁচাতে হবে। কারণ আপনাকে শেষ 5 মিনিট আপনাকে কোনো জায়গায় দাগ নম্বর ভুল করছেন কিনা, কোনো জায়গায় যদি আন্ডারলাইন করতে চান, কোনো জায়গায় যদি একটু কারিশমা আপনি করতে চান, বা অন্য কালি যদি ইউজ করতে চান, সেগুলো আপনি ওই 5 মিনিটে করতে পারবেন।
সো আপনার এই প্রত্যেক সেট থেকে ন্যূনতম 1 মিনিট করে বাঁচাইতে হবে। এখন সেটা আপনি কিভাবে বাঁচাবেন, কি বন্টন করবেন, আপনি আপনার মতো করে বন্টন করে নেবেন। তবে আমি আমার মতো করে দিলাম বা এই পরিকল্পনা অনুযায়ী করছি। হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন হয়তো 2 মিনিট বাঁচাই ফেলছি, অন্য প্রশ্ন হয়তো 1 মিনিট বেশি লেগে গেছে, বা এটা 1-2 মিনিট হেরফের হতে পারে, সেগুলো আপনি আপনাদের মতো করে এই পরীক্ষাটা দিবেন, ঠিক আছে। এখন আসেন যে প্রশ্নের উত্তর লেখার কৌশল, কিভাবে উত্তর লিখবেন। আচ্ছা, আমি লিখছি প্রতিটা রচনামূলক প্রশ্নের উত্তরে অবশ্যই একটি ভূমিকা, আমি আলোচনায় বলেছি যে ভূমিকা থাকবে। এখন আপনি ভূমিকা লিখে ভূমিকা লেখার দরকার নেই, আপনি ভূমিকার মতো প্যারা করে লিখবেন ওই বিষয়টা স্পষ্ট ধারণা, এবং ওই ভূমিকাটা সুন্দর করে লিখবেন যাতে সাথে ভালো লাগে, ঠিক আছে। ভূমিকা লিখবেন, প্রশ্নের শেষে উপসংহার দিতে হবে, উপসংহার দিবেন, বাট উপসংহার কথাটা লিখবেন না, আপনি প্যারা করে উপসংহারটা দিবেন প্রত্যেক প্রশ্নের, ছোট হোক 3-4 লাইনের হোক সমস্যা নেই, ভূমিকাটাও 3-4 লাইনের হোক সমস্যা নেই, কিন্তু দিবেন অবশ্যই। 10 নম্বরের একটি প্রশ্নে ন্যূনতম 15টি পয়েন্ট দিতে হবে। এখন একটা প্রশ্ন আসলো, মনে করেন অংশীদারি ব্যবসার সুবিধা আসলো, ধরে দিলাম। এখন অংশীদারি ব্যবসার সুবিধা আসলো, এখন অংশীদারি ব্যবসার সুবিধা আপনার নাম্বার আছে 10, আপনারা অনেকে মনে করেন কি আমি তো পয়েন্ট জানি 25টে, আজকে লিখবই লিখবো, আপনি 25টে পয়েন্ট আলোচনা করলেন, ওই প্রশ্ন লিখতে যেয়ে আপনার 30 মিনিট সময় শেষ, আপনার টাইম বরাদ্দ 15 মিনিট, আপনি আরও 15 মিনিট খেয়ে ফেলছেন। এখন চিন্তা করেন আপনি পরে অ্যাকসেপ্ট প্রশ্ন লিখতে পারবেন কিনা, এবার চিন্তা করেন। তো আমি বলি কি, আপনি 10 নম্বরের একটি প্রশ্নে ন্যূনতম 15টি পয়েন্ট দিবেন। আপনি টাইম দেখবেন যে 15 মিনিট আপনার বরাদ্দ, 1 মিনিট বাঁচাইতে পারলে ভালো। তো 15 মিনিটে যদি আপনি 15টা পয়েন্ট লেখেন এনাফ, আর বেশি লেখার দরকার নেই। বা আপনি অন্যান্য লিখে একটা পয়েন্টের ভিতরে খালি আরও কিছু পয়েন্ট আপনি নাম লিখে দিতে পারেন। আপনি 15টা পয়েন্ট লিখে আরেকটা 16 নম্বর পয়েন্ট লিখলে অন্যান্য লিখে, এছাড়াও এইসব কাজে ব্যবহার করা লিখে কমা দিয়ে দিয়ে আরও কিছু পয়েন্ট আপনি একটা ইসের ভিতরে ঢোকাই দিলেন, একটা পয়েন্টের ভিতরে ঢোকাই দিলেন, যেহেতু আপনার টাইম কম। আর যদি টাইমের ভিতরে আপনি 15-এর অধিক লিখতে পারেন, লিখবেন, সমস্যা না, পয়েন্টের ভিতরে আলোচনা সংক্ষিপ্ত লিখবেন, সময় থাকলে পয়েন্ট বেশি দিতে পারেন। আমি কি বলছি, আপনাকে 15টা পয়েন্ট মাস্ট লিখতে হবে, 10 নম্বরের জন্য 15টা পয়েন্ট লিখতে হবে। ওই প্রশ্নের আপনি উপসংহার দিবেন, ভূমিকা দিবেন, তারপর তো আপনার 15টা করে পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে। আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমার যদি দেখতাম যে আমার টাইম ভালো আছে, আমি আরও 2-4, তখন আমি ওই 15টা পয়েন্ট একটা ডায়াগ্রাম আঁকাতাম, কিন্তু আপনি সব প্রশ্নে পারবেন না, এগুলো প্রথম দিকের 1-2টা প্রশ্নে হয়তো আপনি করতে পারেন। ডায়াগ্রাম আঁকায় ওই পয়েন্টগুলো আমি শখের ভিতরে করে দিতাম, সুন্দর দেখা যেত। যেমন আমি লিখলাম, মনে করেন একটা বৃত্ত আঁকায় পাশে আবার পেন্সিল দিয়ে সুন্দর করে ঘর আঁকাতাম। এই ঘরগুলো আঁকানোর জন্য কৌশল আছে, অনেকে একটা করে আঁকাতে 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 5 মিনিট সময় করে ফেলে, এগুলো খুব সুন্দর করে কম সময়ে কয়েক সেকেন্ডের ভিতরে 10-15-20টা ঘর করা যায়, ঠিক আছে। যদি সময় থাকে আমি একটা ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি ছকগুলো তৈরি করবেন, ঠিক আছে। তো এগুলো 1-2টা প্রশ্নে আপনি এক্সেপশনের জন্য করতে পারেন, না করলে যে হবে না বিষয়টা তা না, কিন্তু যদি আপনি পারেন বেটার, বাট না পারলে দরকার নাই। আপনি 10 নম্বরের প্রশ্নে 15টা পয়েন্ট লেখেন, উপসংহার ভূমিকা লেখেন, ইনাফ। আর যদি টাইম থাকে আরও 2-1টা পয়েন্ট বেশি দেন। আর যদি টাইম না থাকে, তাহলে যদি আপনি মনে করেন আপনার পয়েন্ট আরও মনে আছে, আপনি লিখতে চাচ্ছেন, তাহলে আপনি অন্যান্য লিখে ওর ভিতরে কিছু 3-4টা পয়েন্ট দিয়ে দেন, ওকে। এবছর সংজ্ঞার প্রশ্নের উত্তরে 3টি মনীষীর সংজ্ঞা লিখবেন, আমি আগেই বলে আসছি, এবং তবে একটি সংজ্ঞা ইংরেজিতে লিখতে পারলে ভালো হয়। আপনি যে সেট থেকে প্রশ্নের অ্যান্সার করবেন, ওই সেটের আপনি 2-3টা সংখ্যা, যে এই সেট, এই প্রশ্নটা বারবার আসতে পারে, আপনি জানেন, আপনার পড়ে বুঝতে পারছেন যে প্রশ্ন এবার না আসে পারবে না, আপনি ওই প্রশ্নটাকে ট্র্যাক করেন, এবং ওটাকে খুব সুন্দর করে ওর মনীষীর সঙ্গে, একটা ইংরেজি মনীষীর সঙ্গে খুব সুন্দর করে মনে রাখেন, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা একদম মনে থাকবে, পরীক্ষার খাতায় লিখতে পারবেন। গাণিতিক প্রশ্নের উত্তরে পেন্সিল দিয়ে ছক আঁকবেন। আমি বারবার বলছি, আপনি যে যেমন জাবেদা করেন বা ফাইনাল অ্যাকাউন্ট করেন বা অন্যান্য অঙ্ক করেন, অবশ্যই পেন্সিল দিয়ে ছক করবেন, এবং হাতে মানে রাবার রাখবেন, কারণ যদি আপনার ছক আঁকাতে ভুল হয় তাহলে আপনি দ্রুত মুছতে পারবেন। কিন্তু আপনি যদি কলম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মুছতে পারবেন না, মানে খাতাটাই নষ্ট হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। মূল খাতায়, মানে আপনাকে লুজ শিট নেওয়ার আগে আপনাকে একটা খাতা দেওয়া হবে, 10-15 কত পেজের আমার ঠিক মনে নাই, বাট মূল পেজের একটা খাতা দেওয়া হবে। ওই পেজের আপনি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, আপনাদের দেখবেন প্লাস্টিকের, আপনারা অনেকে ইউজ করেন, আবার স্টিলের স্কেল ইউজ করেন, আমি বলবো স্টিলের স্কেল ইউজ করবেন না। এই স্টিলের স্কেল ইউজ করলে কী হয়, যে আমরা যখন মার্জিন দিই, পেন্সিল দিয়ে মার্জিন দিলে পেন্সিলটা আরও ওই স্টিলে লেগে লেগে অনেক সময় নিপটা নষ্ট হতে পারে, আবার কলম দিয়ে যদি মার্জিন দিই সেক্ষেত্রে ওই কলমের বল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি প্লাস্টিকের দেখবেন খুব সুন্দর একটু পুরো ধরনের 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজের একটা স্কেল পাওয়া যায়, ওই স্কেল দিয়ে আপনি খাতার সাইডে ধরবেন, পেন্সিল দিয়ে দাগ দিবেন, মূল খাতায় 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মার্জিন দিবেন,
কারণ এই মার্জিন দেওয়ার আপনি সময় পাবেন না, খাতা তো আপনার পরীক্ষা শুরু হওয়ার আগেই দেবে, 10-15 মিনিট আগে দেবে। সো আপনি সুন্দর করে খাতা করে মার্জিন টার্জিন করে সুন্দর করে তৈরি করে রাখবেন, ঠিক আছে। কিন্তু যারা ফাইনাল অ্যাকাউন্ট করবেন সেই পেজগুলো কিন্তু আপনি আগে খেয়াল করবেন যে আপনি মানে কয় পেজের ভিতরে চেষ্টা করবেন সেই জিনিসগুলো ফাঁকা রাখবেন। ওই পেজে মার্জিন করবেন না বা কী কায়দা করে রাখবেন সেটা আপনার পরিকল্পনায় থাকতে হবে, এগুলো আগে তো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? পয়েন্টে অন্য কালি দিয়ে হাইলাইটেড করতেও পারেন নাও পারেন। ভাই আমি যেটা করি, আমি হাইলাইটেড করিনি কখনো। আমি আমার কাছে যে কালো কালির পয়েন্ট পয়েন্ট দিয়ে আমি লিখতাম পয়েন্টগুলো, ওইটা দিয়েই আমি আন্ডারলাইন করতাম। এবং এই আন্ডারলাইন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি করতাম পরীক্ষা শেষে যে 5 মিনিট আমি রাখতাম ওই 5 মিনিটে করতাম। আমার অনেক সময় দেখা যাচ্ছে কি টাইমের উপরে নির্ভর করে, টাইম নেই সময় নাই অনেক দূর, তখন আমি যে প্রশ্নটি সাথে আন্ডারলাইন করছি, ঠিক আছে। এটা আপনার নিজের দক্ষতার উপরে নির্ভর করবে, ঠিক আছে। কারণ কি আমি বলছি পয়েন্ট অন্য খালি দিয়ে হাইলাইটেড করতে পারেন নাও পারেন। এখন অনেকে মনে করছে যে আমি হাইলাইটেড করবো, ভাই এই টাইম আসলে পাবেন না আপনি, আমার মনে হয় পাবেন না। যদি পান তবে আপনি এরকম লিস্ট, তবে আমি অন্য খালি ব্যবহার করিনি। আর তাছাড়া পরীক্ষা হলে আপনি এত সময় পাবেন না। যদি আপনি সময় পান, আপনার হাত অনেক ফাস্ট, আপনি অনেক দ্রুত লিখতে পারেন, আপনার সময় থাকলে আপনি অনেক কিছু করতে পারেন ভালো লাগানোর জন্য, ঠিক আছে। তো আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ব্যবসায়ী শিক্ষা থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, আমি আশা করব এই টিউটোরিয়ালটা যদি আপনারা ভালো করে দেখেন বা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এবং দেখে যদি কোনো জায়গায় আপনাদের অস্পষ্টতা লাগে যে এই বিষয়টা আমার আলোচনা করা হয়নি বা এই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন, আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করেন। আমি আশা করব সে বিষয়েও আপনি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিব। এবং এখানে আমি যে কৌশলগুলো আমি আলোচনা করছি, আপনি যদি এটাকে 100% না হলেও 90% পরীক্ষার খাতায় যে লিখতে পারেন, আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে আপনি পাশ করবেন, আপনি পাশ করবেন। এই যে কথাগুলো আমি আলোচনা করছি এগুলোই যদি আপনি 90% কমপ্লিট করতে পারেন, আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করবেন। তো যাই হোক, অনেক কথা হলো, অনেকের হয়তো আমার কথাগুলো ভালো লেগেছে। যদি আপনাদের আমার কথাগুলো ভালো লেগে থাকে, এরকম আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে চান, আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনার বন্ধুবান্ধব বা আরও যারা পরীক্ষা দিবে তারা যাতে জানতে পারে, তাদের জন্য উপকার হয়, সেজন্য আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।